আচ্ছা, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। তো এখানে ভালো। হ্যাঁ করে দিচ্ছি। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ, কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, কনসেপ্টস অফ ইলেকট্রিক ফ্লাক্স, তারপর হচ্ছে গাউস ল, অ্যাপ্লিকেশনস অফ গাউস ল, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়ালের সম্পর্কটা কি, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটেন্স কি, তারপর হচ্ছে কারেন্ট, কারেন্ট ডেনসিটি, রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক ফিল্ড, অ্যাম্পিয়ারস ল, বার্ডসেপার্ট ল, বার্ডসেপার্ট ল এর অ্যাপ্লিকেশন, তারপর মোস্ট ইম্পর্টেন্টলি লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টুডেন্টদের জন্য এই লটা জানা খুবই ইম্পর্টেন্ট। তারপর ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তো এটা হবে আমাদের মিড টার্মের সিলেবাস, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস হবে। এরপরে মিড টার্মের পরে আমরা আরো দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর একটা হচ্ছে মেকানিক্স। মডার্ন ফিজিক্সে কি আছে, শুরুতেই আছে আসলে রিলেটিভিটির ব্যাপারগুলা, গ্যালিলিয়ান রিলেটিভিটি, আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, লরেন্স ট্রান্সফরমেশন, লেন কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, ম্যাস এনার্জি রিলেশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট। মানে তোমরা ফার্স্ট সেমিস্টারে কি কি পড়ছিলে আমাকে একজন বলো তো একটু, ফিজিক্সে ফার্স্ট সেমিস্টারে। ওয়েভ এন্ড অ্যাক্সিলারেশন স্যার। স্যার তারপর অপটিক্স, ওয়েভ এন্ড অ্যাক্সিলারেশন ছিল, অপটিক্স ছিল, আর থার্মোডাইনামিক্স। টপিক স্যার। আচ্ছা, এগুলো ছিল। তো ফার্স্ট সেমিস্টারে লাইটের ক্ষেত্রে ব্যাপার ছিল হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে অপটিক্সের মধ্যে কি কি ছিল, ইন্টারফারেন্স ছিল, ডিফ্রাকশন ছিল, আর পোলারাইজেশন ছিল, তাই না? জি স্যার। জি স্যার। তো ওইখানে লাইটের কোন, লাইট কি আসলে পার্টিকেল নাকি লাইট হচ্ছে ওয়েভ, কোনটা? লাইট ওয়েভ স্যার দুটোটাই স্যার, স্যার দুইটাই। দুইটাই স্যার। ফার্স্ট সেমিস্টারে তোমরা যা যা পড়ছিলা ওইখানে দেখতে পাইছো লাইট হচ্ছে ওয়েভ, আর এই সেমিস্টারে যখন যখন পড়বা এখন দেখতে পারবা লাইট আসলে ওয়েভ না, লাইট আসলে পার্টিকেল। ঠিক আছে? জি স্যার, এটা দুটোটা ধর্মই আছে স্যার। হ্যাঁ, দুইটা ধর্মই আছে। তো আমরা এই যে এখানে যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট করব, কম্পটন ইফেক্ট করব, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে লাইটের পার্টিকেল প্রপার্টিগুলো কেমন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রেডিয়েক্টিভিটি নিয়ে পড়বো, রেডিয়েক্টিভিটি, রেডিয়েক্টিভ গুলা কিভাবে হয়, তারপরে নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলা কিভাবে হয়, কি কি টাইপের রিঅ্যাকশন আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোন রিঅ্যাকশন গুলা ইউজ করা হয়, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের রূপপুর পাওয়ার প্ল্যান্টে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারদের লাগতেছে। স্যার আমরা 4 বছর পর বাইরে হইতে মনে সব নেওয়া হয়ে যাবে। না, রূপপুরে তো হচ্ছে প্রোডাকশন শুরু হবে 2023-এ। আচ্ছা স্যার, আমরা শব্দ বাইর হব। ঠিক আছে? তো যদিও হচ্ছে এখন থেকে পরে আবার প্রজেক্টের সময়কাল বাড়বে, সব জায়গায় তো বাড়বে, চিন্তা করো। এখন অলরেডি ট্রেনিং চলতেছে, আমার ব্যাচে কয়েকজন হচ্ছে জয়েন করছে ওখানে, ওরা হচ্ছে রাশিয়াতে ট্রেনিং করতেছে। পরবর্তীতে আমিও একবার হচ্ছে ভাইবা দিছিলাম, তো ভাইবাতে গেলাম, তো আমাকে তো বিভিন্ন টাইপের কথাবার্তা বললো। ঠিক আছে, দেখ ওই কথাগুলো আরেকদিন বলবো। ঠিক আছে স্যার শুনি না এই কথাটা, কি কিরকম হলো? স্যার জীবন মানেই কাহিনী স্যার, কাহিনীর কোনো শেষ নেই স্যার এটা শুনতে চাই। ওদের কথা ছিল এরকম যে মানে ওখানে যদি কেউ জয়েন করে সে ওখান থেকে বের হইতে পারবে না। 10 বছর একটা বন্ড করা লাগে যে ওইখানে চাকরিতে জয়েন করলে সে ওইখান থেকে অন্য কোনো চাকরিতে সুইচ করতে পারবে না। যদি কেউ সুইচ করে, ওর প্রতি যত টাকা খরচ হয়েছে সব টাকা দিতে হবে, ব্যাক করতে হবে। আসতে হবে। ঠিক আছে তো স্যার, কেননা এটা সরকারের একটা অনেক ব্যয়বহুল প্রজেক্ট। হ্যাঁ, আর মানে এটা যেহেতু একটা সেনসিটিভ জিনিস, এখান থেকে ধরো যাওয়া আসা করা আসলে পসিবল না, বা যে কেউ গিয়ে ওখানে আসলে কাজ করতে পারবে না, ওর ট্রেনিং এর দরকার আছে। স্যালারি তো ছিল অনেক টাকা, প্রায় 1.5 লাখের মতো। স্যালারি অনেক হবে, বাট এখনো হয় না আর কি, এখন আমাদের মতোই। তো মানে আমি তো আর ব্যাপারগুলো বুঝি নাই, বা আমরা কেউই ব্যাপারগুলো বুঝি নাই। তো আমি হচ্ছে ভাইভাতে আমার পাবলিকেশন সব দেখাইছি। ঢাকাবাসী টিচার ছিলেন, ওনারা বলতেছে তোমার এত পাবলিকেশন, তুমি এখানে এসে কেন, এখানে তো রিসার্চ করতে পারবে না। পরে বুঝলাম যে চাকরি বাকরি আর হবে না। ঠিক আছে, তো এই ছিল কাহিনী স্যার। মনের শান্তি বড় শান্তি ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না।
স্যার ওখানে কি প্রাইভেট পাবলিক ডিসক্রিমিনেশন করে স্যার ভাইবার সময়? প্রাইভেট পাবলিক ডিসক্রিমিনেশন বলতে ওটার জন্য পরীক্ষার জন্য ফার্স্টে একটা হয় রিটেন পরীক্ষা হয়। তো রিটেন পরীক্ষা হয়, পরে ভাইবা হয়। তো যদি সত্যি কথা বলি যে শুধু প্রাইভেট পাবলিক না, মানে প্রাইভেট ডিসক্রিমিনেশনও একটু আছে, বা পাবলিক ডিসক্রিমিনেশন একটু আছে। স্যার ওটা কি আপনি যে গত ডিসেম্বর 27 তারিখে যে পরীক্ষা লেগেছে ওইটা দিছিলেন ভাই ভাই? না, আমি হচ্ছে একেবারে প্রথমবার যেটা প্রথম দিলাম, হ্যাঁ হ্যাঁ। তো তারপর আর দেইনি। তো তো যাই হোক, এখানে আসলে ভাইবার অ্যানসারিং এর উপরও ডিপেন্ড করে, প্লাস হচ্ছে সব ব্যাপারই আছে, টুকটাক আছে আর কি, খুব বেশি না। তো যাই হোক, তো এই পাওয়ার প্ল্যান্টে ফিজিক্সের চাইতে কিন্তু ইঞ্জিনিয়ার বেশি নাই। মানে আমার আসলে মেইন ফোকাস ছিল এই জিনিসটা জানানো তোমাদের, মানে ফিজিক্সের চাইতে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারই বেশি নিচ্ছে ওরা। সো তোমাদের ওখানে ভালো একটা অপরচুনিটি আছে। তোমাদের মিজান স্যারকে চিনো? না জি স্যার, স্যার, না চিনি স্যার। স্যার, চিনি স্যার। মিজান স্যারের তো এখানে হয়ে গেছিল, তো স্যার তো পরে যায় নাই ভয় পেয়ে, ঠিক আছে। রিজার্ভ স্যারে হয়েছিল স্যার? হ্যাঁ, মিজানের হয়ে গেছিল। তো ও পরে হচ্ছে চিন্তা করলো যে মানে এখানে গেলে মানে রেডিয়েশনে একটা ভয় পাইছে, আর আরেকটা ব্যাপার ছিল যে এখান থেকে সুইচ করে আসা যাবে না, পরে ও যায়। ও, আচ্ছা। আমাদের পিকনিকের সময় পরিচিত হয়েছিলাম স্যারের সাথে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ট্যুরের সময় পরিচিত হয়েছিলাম স্যারের আচ্ছা সাথে। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, তো তোমাদের ভালো অপরচুনিটি আছে। আর রেডিয়েশন নিয়ে আসলে মিজান যদিও ভয় পাইছে, বাট অত ভয় পাওয়ার কিছু নাই। ওখানে নিউক্লিয়ার যে কোনো পাওয়ার প্ল্যান্টে ওই লেভেলের সেফটি নেওয়া হয়, ঠিক আছে। স্যার আমিও তো খুব ভয় পাইছিলাম যে রেডিয়েশন বাংলাদেশের প্রথম উল্টা পাল্টা ব্লাস্ট হয়ে যায় যদি। জাস্ট হবে না এখন, যদি মানে কপাল খারাপ থাকে সেটা তো ডিফারেন্ট কেস, কিন্তু এক্সপার্টাইজ এমন ভাবে গ্রো করা হচ্ছে যেন কোনো সমস্যা না হয়। এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স একজন স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু বুঝি যে আসলে ওই টাইপের কোনো সমস্যা হবার কথা না, যদি আমরা আহ, ঠিকভাবে মেনটেন করতে পারি। আর এখানে আরো এক্সপার্ট আসবে, দিন দিন এক্সপার্টাইজ গ্রো করবে, তোমরা জয়েন করবে এক সময়, সমস্যা নেই। যে বাংলাদেশে ঝড় তো স্যার সব খুলনার ওইদিকেই আশ্রয় পড়ে। যদি বড় সড়ো কোনো ঝড় আসে দেখবেন যে কোনো সমস্যা হইতেই পারে। না না, ওই মানে নর্মাল ঝড়ে কিছু হবে না, ভিতরে যদি কোনো ইন্টারনাল প্রবলেম না হয় তাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর তো এটা খুলনা না তো, এটা তো পাবনায়। পাবনাতে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে মেকানিক্স। মেকানিক্সে আমরা পড়বো আসলে লিনিয়ার মোমেন্টাম কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আবার এই সেম জিনিসটাই কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেপলাস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, প্ল্যানেটের মোশন গুলা কেমন, ওয়েভ ফাংশন, আনসার্টেনিটি প্রিন্সিপাল, সোডিনজার ইকুয়েশন, প্রবাবিলিটি, এই জিনিসগুলো আমরা হালকা একটু দেখব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। আবার বলি যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মিড টার্মের সিলেবাস, আর মডার্ন ফিজিক্স থেকে মেকানিক্স এই পর্যন্ত হচ্ছে ফাইনালের সিলেবাস, ঠিক আছে। স্যার ফাইনাল তো একটু বেশি হয়ে গেল। ফাইনালে তো নর্মালি মিড টার্মের চেয়ে ফাইনালের সেমিস্টারটা বড় হয়। তোমরা কেমন পাইছো আমি জানি না, কিন্তু আমাদের মিডটার্ম তাড়াতাড়ি হয়। হ্যাঁ, মিড টার্মটা একটু তাড়াতাড়ি হয় আমাদের অনুযায়ী, আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মিড টার্মের চাইতে ফাইনাল একটু তাড়াতাড়ি হয়। তো আমি সেটা দেখাচ্ছি সামনে। তো এই কোর্সটা পড়ে আমরা কি কি কোর্স আউটকাম অ্যাচিভ করব সেগুলো এখানে বলা আছে। আফটার কমপ্লিটিং দিস কোর্স, দ্য স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাকোয়ার নলেজ অন বেসিক concepts of electricity, magnetism, and modern physics, special theory of relativity and mechanics. CO2 তে আছে, after completing this course, the students will able to apply appropriate mathematical techniques and concepts to analyze related problems or situations involving the respective topics of physics. CO3 হিসাবে আছে, the student will be able to evaluate and verify the theory of all relevant topics, as well as interpret and synthesize the physical significances. তো এইগুলা হচ্ছে আমাদের কোর্স আউটকাম। ওই যে আমি যে বলতেছিলাম যে আইবি অ্যাক্রেডিটেশন,
ওর জন্য এই সিও গুলা খুব দেখা হয় যে এগুলা কেমন করে লেখা হয়েছে বা এগুলা কতটা ইফেক্টিভ। আচ্ছা, তো এরপরে আমাদের লেকচার প্ল্যান দেয়া আছে। তো লেকচার প্ল্যানে দেখো আইবি থেকে মানে এটা নির্দেশনা অনুযায়ী যে মানে এভাবে পড়াতে হবে এরকম শুনলাম প্রথম সেমিস্টারে ম্যাডাম স্যাররা বললো নাকি। আমি আসলে তোমার কথাটা ঠিক মতো বুঝতে পারিনি। প্রথম সেমিস্টারে বললাম মানে ম্যাডাম স্যাররা বলতে শুনলাম যে আইবি থেকে নির্দেশিত মানে ইয়া সিলেবাস এভাবে আউটকাম করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওভাবে পড়াইতে হয় এবং আমরা ওভাবেই পড়াই, ঠিক আছে। এবং আহ, আগের দিকে আমরা যেভাবে পড়াইতাম, যেভাবে পরীক্ষা নিতাম, এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো দেখো এই যেখানে 8টা ক্লাসের পরে হচ্ছে আমাদের মিড টার্ম হয়ে যাওয়ার কথা। আবার 9 নাম্বার ক্লাস থেকে 24 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। তো এই কারণে মিড টার্মের সিলেবাসটা কম হয় এবং ফাইনালের সিলেবাসটা একটু বেশি হয়। আচ্ছা, তো এখন অ্যাসেসমেন্টটা কিভাবে হবে? অ্যাটেন্ডেন্স 5, একটা প্রেজেন্টেশন, একটা অ্যাসাইনমেন্ট 5 5 10, ক্লাস টেস্ট 15, মিড টার্ম 30 আর ফাইনাল 40। তো এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এবার ক্লাস টেস্ট হবে তিনটা থেকে বেস্ট 2 হচ্ছে কাউন্ট করা হবে। তো বেস্ট 2 যেটা হবে সেইটা আমরা কাউন্ট করব। একটা ক্লাস টেস্ট আমরা নিব হচ্ছে গুগল ফর্মে, একটা ক্লাস টেস্ট নিব আমরা ভাইবার মাধ্যমে, আর একটা ক্লাস টেস্ট নিব আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আর মিড টার্ম কিভাবে হয় তা তো দেখছই, মিড টার্ম হচ্ছে 15-15 হবে ভাগ করে, 15 অ্যাসাইনমেন্ট 15 ভাইবা, আর ফাইনাল ওই রকম 20 অ্যাসাইনমেন্ট 20 ভাইবা। স্যার এক্সাম গুলো যদি মানে গুগল ফর্মে নেওয়া হয়তো মানে কোনো অ্যাসাইনমেন্ট আকারে না, ওই যে পিডিএফ করে দেওয়া এগুলা আসলে না দিয়ে যদি গুগল ফর্মে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো, কারণ নাহলে সবাই করে করে অ্যান্সারটুকু করতো আর কি এরকম। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ধরো এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। টেকনিক্যাল প্রবলেম কেমন? গুগল ফর্মে সব টাইপের কোশ্চেন দেয়া যায় না বা সব টাইপের অ্যাসেসমেন্ট করা যায় না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার স্যার টাইমটাও মানে নির্দিষ্ট করে দেওয়া হয় যায় যাতে কি করে আরেকটা এই ব্যাপার টাইমের হচ্ছে মধ্যে যে দেওয়া যায় করা যায়। তোমরা নিজেরা একটু কমিউনিকেট করতে পারো যেহেতু অনলাইন। তো এইসব সব কিছুকেই মাথায় রেখেই 3টা স্টেপ নেওয়া হয়েছে, যে গুগল ফর্মেও হবে, ভাইবা হবে, আবার অ্যাসাইনমেন্টও হবে। আর স্যার প্রেজেন্টেশনের ব্যাপারটা এবার কিভাবে হবে? আচ্ছা, প্রেজেন্টেশন দেওয়াটা তো খুবই সহজ। তোমরা একটা স্লাইড তৈরি করবা, করে তোমরা কিন্তু শেয়ার করতে পারো, ঠিক আছে। তোমরা ওই জিনিসটা শেয়ার করবা, শেয়ার করে স্ক্রিন শেয়ার করা যায়? স্ক্রিন শেয়ার করা যায়। তো স্ক্রিন শেয়ার করে তোমরা জাস্ট ওই জিনিসটা, স্যার আমরা তো হোস্ট না, হোস্ট ছাড়া কি স্ক্রিন আচ্ছা শেয়ার এই যে করা আমি যাবে? শেয়ার অফ করলাম, তোমরা যে কোনো একজন একটা পিডিএফ বা একটা যে কোনো কিছু একটা শেয়ার করো। হ্যাঁ, এই যে আমিনুল হকের স্ক্রিনটা আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ও যদি এখন একটা পিডিএফ শেয়ার করে তাহলে সেটা আমরা দেখতে পাবো। স্যার একই সাথে কি আমারটা মানে করা যাবে মানে ওটা না, করার সাথে একসাথে সাথে না, আমারটা বন্ধ একসাথে করা লাগবে? একজন করা যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আবার স্যার আমি মানে চাইলে অপশনও দিতে পারি, একসাথে দুইজনও করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, না আপনার ডিপেন্ড করা যাবে। মানে ওর যদি এখানে কোনো প্রেজেন্টেশন করা থাকে তাহলে ও হচ্ছে সেটা এখান থেকে প্রেজেন্ট করতে পারবে। এবং জুমের একটা মজার ফিচার আছে, আমি চাইলে ওর কম্পিউটারে ঢুকে এখন কাজ করতে পারবো। মানে স্যার তাহলে আমাদের মানে প্রত্যেকের মোবাইলে মানে অ্যাক্সেস করতে পারবেন? না না না, ওটা আমি আমি পারমিশন চাইলে, তুমি যদি পারমিশন দাও তাহলেই পারবো। ও মানে পারমিশন লাগবে? হ্যাঁ টিম ভিউয়ারের ঢুকিয়েন মতো না নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলছি টিম স্যার ভিউয়ারের মতো যে কম্পিউটারে টিম ভিউয়ারের মাধ্যমে যে স্ক্রিন শেয়ার করে মানে এখান থেকে পারে? তো এই তো
ঠিক আছে, বুঝতে পারছো তো? এইভাবে চাইলে করা যাবে। তাহলে স্যার স্ক্রিন শেয়ার অফ করে দিব? হ্যাঁ, অফ করে দাও। তুই এখন রাখছি দিয়ে রাখতে ভাই। স্যার এখন মেসেঞ্জারও ছোটখাটো জুম হয়ে গেছে। মেসেঞ্জার আমি আসলে ইউজ করে দেখলাম, কিন্তু মেসেঞ্জার আসলে একটু মানে মানে জুমের মতো অত বেশি হয় না। জি স্যার, ওরকম কমফোর্টেবল। 8 জনের বেশি করে নাকি করা যায় না এটা? 8 জনের সবাই বেশি 50 জন করা যায়, হ্যাঁ, করা যায়, এখন করা যায়, মানে ওদের একটা আলাদা রুম ক্রিয়েট করে করা যায়। রুম ক্রিয়েট করা যায় 50 জনের। জুমে যতগুলো ফিচার আছে এতগুলা ফিচার আসলে ওইরকম কারোরই নাই। জি স্যার। মেসেঞ্জার বা হচ্ছে জুমে তো এমবিও কাটে বেশি স্যার, 1.5 ঘন্টায় হ্যাঁ, প্রায় 200 এটা এমবি তো চলে এটা যায়। হচ্ছে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ জুমে, যে জুমে অনেক বেশি এমবি কাটে। স্যার আমি তো আগে ক্লাস করতে পারিনি শেষ পর্যন্ত, এডিট সার্কিট ক্লাস পরে এর কাছে বললাম ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু আবার আমাদের ওইদিকে যাই। তো এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো কোর্স আউটলাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। কেউ কিছু জানতে চাও কিনা এই স্যার আউটলাইন? কোর্স আউটলাইনে যে সাজেস্টেড প্রবলেমগুলো দেয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা কি যে বইয়ের কথা বলেন গিয়াসউদ্দিন আহমেদের, ওই বই থেকে দেওয়া? হ্যাঁ, ওই বই থেকে দেওয়া। তো যেহেতু তোমরা ওই বইটা এখন পাচ্ছ না, সমস্যা নাই, আমি ক্লাসে যা পড়াবো সেগুলো করলেই হবে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, সমস্যা নেই। তো আমরা আজকে তাইলে একটু পড়াশোনা শুরু করি। মানে প্রথম দিন, যদিও প্রথম দিন না, সেকেন্ড দিন আজকে আমরা একটু শুরু করি। স্যার ভার্সিটি নাকি খুলবে আগস্টের 15 তারিখে, মানে সরকার কর্তৃক কি করছে নাকি? হওয়ার কথা না, তারপরে দেখা যাক, খুললে তো ভালো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, জি স্যার। এটা দিয়ে আমাদের সিলেবাস শুরু হবে। তো তোমাদেরকে যদি বলি, যেমন সবকিছুকে আমরা দুইটা ভাগ করতে পারি, তাই না? মানে মানুষের মধ্যে ছেলে মেয়ে দুইটা ভাগ আছে, তারপরে জীব জড় দুইটা ভাগ আছে, জীবের মধ্যে আবার দুইটা ভাগ করতে পারা যায়, প্রাণী উদ্ভিদ, ঠিক আছে? তো ফিজিক্সের ভাষায় সবকিছুকে যদি দুইটা ভাগ করতে বলি তাহলে কি কি ভাগ করবা? পদার্থ আর অপদার্থ। হ্যাঁ হ্যাঁ, সরি আমি শুনতে পাইনি। পদার্থ আর অপদার্থ বলছি। পদার্থ আর অপদার্থ। অপদার্থ জিনিসটা একটু এক্সপ্লেন করতে হবে। স্যার অপদার্থ তো একটা অপদার্থ ফিজিক্সের ভাষা, এটা অপদার্থ হয় কিভাবে? আচ্ছা, আমি ফোন রিসিভ দিলেই করি। স্যার। হ্যাঁ, একটা ফোন রিসিভ করি আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু কি দেখছিল? আচ্ছা আচ্ছা, আমি এখন একটা ক্লাসে আছি, তো আপনি কি আমাকে একটু পরে ফোন দিতে পারবেন 2টা বা 3টার দিকে? হ্যাঁ, আমাকে পরে একটু 3টার দিকে ফোন দেন, আমি সব কিছু বলে দেবো। Okay, okay. আচ্ছা, তো পদার্থ আর একটা কি বলছিল, অপদার্থ। তো পদার্থ ব্যাপারটা ঠিক আছে, অপদার্থ জিনিসটা আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। মানে পদার্থ বলতে কি বুঝি আমরা? এখানে আছে আর পদার্থ ধরে ও আছে যার শক্তি। জায়গা দখল করে, এগুলো তো পদার্থ। হ্যাঁ, আর যেটা মানে অপদার্থ, সেটার সংজ্ঞাটা কি? স্যার অপদার্থ হইলে না, বললাম তো অপদার্থ হয় এখানে একটা পদার্থ। আচ্ছা, না অপদার্থ আর একটা পদার্থ। স্যার যাদের ভর নেই, জায়গা দখল করে না, তারা অপদার্থ। না হ্যাঁ, হয়তো যারা জায়গা বাতাস। দখল করে না, ভর নেই, স্যার এরা অপদার্থ। তাহলে কি স্পেস অপদার্থ? আপনি দেন স্যার। না না না, আমরা সবার কাছ থেকে শুনি। সেটা হচ্ছে যে না, ঠিক আছে, যে আলো কি অপদার্থ? হ্যাঁ, আলো অপদার্থ, কিন্তু আলোর নাম তো অপদার্থ না। মানে আলোর একটা নাম আছে, জেনারেল একটা নাম আছে, সেটা কি? লাইট ইজ পাওয়ার। এই যে তরঙ্গ। পাওয়ার। তরঙ্গ লাইট পাওয়ার। পাওয়ার ঠিক না, আলোক শক্তি স্যার, আলোক শক্তি। ঠিক আছে, মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু হচ্ছে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি।
তুমি যে কোনো কিছু বলো, মানে আমাকে যে কোনো একটা কিছু বলো, দেখো যে এই দুইটার মধ্যে পড়বে। তোমার আশেপাশে কি আছে? কলম আছে, কলম হচ্ছে পদার্থ, আর লাইট আছে, সূর্য, লাইট হচ্ছে শক্তি। ঠিক আছে? সূর্যের লাইট। তো তারপর তুমি যদি দেখো যে এই যে আমরা সাউন্ড করতেছি, সাউন্ড হচ্ছে কি? সাউন্ড শব্দ, হচ্ছে শক্তি। এক ধরনের হচ্ছে শক্তি। ঠিক আছে? শক্তি। আচ্ছা, আহ, তুমি যে কম্পিউটার নিয়ে বসে আসছো, কম্পিউটার হচ্ছে পদার্থ। ঠিক আছে? সো এইরকম করে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো সেই শক্তির অনেকগুলা রূপ আছে। একটা রূপকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে? শক্তির যতগুলা রূপ আছে তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি। তো এই ইলেকট্রিসিটি জিনিসটা আসলে কি? ইলেকট্রিসিটি যখন প্রডিউস হয় এই জিনিসটা আসলে কি হয়? ইলেকট্রিসিটিটা আসলে এরকম যে সেখান দিয়ে চার্জের ফ্লো হয়, মানে কোনো চার্জ যদি প্রবাহিত হয় তাহলে সেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। আমরা বেসিক্যালি জানি যে আসলে ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে বিদ্যুৎ তৈরি হয়। তো সেই ইলেকট্রনকে আমরা বলতেছি চার্জ। তাহলে আমাদের একটা আহ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস চলে আসলো, চার্জ। চার্জ জিনিসটা তাহলে কি, এটা আমাদের বুঝতে হবে। ধর তোমার কাছে আছে এরকম যে কোনো একটা বস্তুকে তুমি যদি ভাঙো, ভাঙা শুরু করলা, একের পর এক ভাঙা শুরু করলা, তখন কি হবে বলতো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বেরোবে। সর্বশেষ অনুপরমাণুতে যা ঠেকবে। হ্যাঁ, সর্বশেষ অণু পরমাণুতে গিয়ে ঠেকবে, মানে পরমাণুতে গিয়ে ঠেকবে। সেটাকে যদি আরো ভাঙো তখন পাবা হচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াস। প্রোটন, নিউক্লিয়াসকে নিউট্রন, যদি আবার ভাঙো তখন পাবা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন আর নিউট্রন। বোসন, এগুলাও তো পাওয়া যায় হ্যাঁ, বর্তমানে। হুমায়ুন আহমেদের একটা নাটক আছে জুতা বাবা। সেখানে এক বাবা ছিল, সে হচ্ছে জুতা খাইতো। তার লজিক ছিল এটা যে ভাত বা পোলাও কোরমাকে যদি বা মাংসকে যদি আমরা ভাঙি, সেখানে শেষমেশ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। আবার জুতাকেও যদি আমরা ভাঙি তো সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। তাহলে জুতা খেলে সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে যে আবার আমি যেটা শুনছিলাম একটা, যে প্রোটন বা নিউট্রনকে ভাঙলে আবার স্ট্রিং পাওয়া যায়, হ্যাঁ, স্ট্রিং যেটা পাওয়া যায়। আরো ক্ষুদ্র। হ্যাঁ, মানে ওই পর্যন্ত আমরা যদি চলে যাই তখন আবার ধরো এই ক্লাসিক্যাল ফিজিক্স থেকে অন্য ফিজিক্সে চলে যাইতে হবে। তো আমরা ক্লাসিক্যাল ফিজিক্স পর্যন্তই থাকি আর কি। ঠিক আছে? তো ওকে স্যার। ওকে, তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো তার মানে কি যে একটা যে কোনো পার্টিকেলের মানে যে কোনো বস্তুর বা যে কোনো ম্যাটার যখন থাকে, সেই ম্যাটারে একেবারে এলিমেন্টারি পার্টিকেল বলতে আমরা বুঝতেছি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে? এবং এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে একটা ব্যাপার আছে। ইলেকট্রনকে আমরা বলি নেগেটিভ চার্জ, প্রোটনকে বলি আমরা পজিটিভ চার্জ, আর নিউট্রনকে বলি ওর কোনো চার্জ নাই। তার মানে নিরপেক্ষ। এই এলিমেন্টারি পার্টিকেলদের একটা স্বভাব আছে বা একটা প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে। এক একটা এক এক বৈশিষ্ট্যের, একটা পজিটিভ বৈশিষ্ট্য, একটা নেগেটিভ বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে ইসের বৈশিষ্ট্য, নিউট্রাল বৈশিষ্ট্য, নিরপেক্ষ বৈশিষ্ট্য। তো এই যে ওদের যে বৈশিষ্ট্য, এলিমেন্টারি পার্টিকেলের যে বৈশিষ্ট্য, যে এলিমেন্টারি পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি হয়, সেই পার্টিকেলের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলবো হচ্ছে চার্জ। আর সেই চার্জ যদি কোনো জায়গা দিয়ে ফ্লো করে সেখানেই ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এবং ইলেকট্রিসিটি হচ্ছে এনার্জির একটা বেসিক ফর্ম। ঠিক আছে? এবং এই ইলেকট্রিক, আবার এই ইলেকট্রিক যে চার্জগুলো আছে সেগুলা কেমন হতে পারে? স্টেশনারি হতে পারে। সেক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে। আবার যদি এই ইলেকট্রিক চার্জগুলো মুভিং অবস্থায় থাকে তাহলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে। আচ্ছা, তো নর্মালি আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, প্রডিউস করার পরে সেগুলাকে আমরা বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিই যেন সেটা সব জায়গায় ইউজ করা যায়। আচ্ছা, এবং এই জিনিস এবং এই ইলেকট্রিসিটিকে বিভিন্ন অন্য অন্য এনার্জিতে খুব এফিসিয়েন্টলি কি করা যায়? কনভার্ট করা যায়। কনভার্ট করে আমরা সেটাকে ইউজ করতে পারি। আহ, তো ইলেকট্রিসিটি আমাদের লাইফের কত বড় পার্ট এটা তো সবাই জানো। এখন ইলেকট্রিসিটি যদি চলে যায়, বিশেষ করে আমার ইলেকট্রিসিটি চলে গেলে সবার ক্লাসই শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এইরকমই। সো আমাদের ইলেকট্রিসিটিকে জানতে হলে আমাদের শাস্ত্রে কি জানতে হবে? চার্জ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো তোমাদের আমি একটু কাজ দেই, তোমরা হচ্ছে ইলেকট্রিসিটির কি কি উপকারিতা আছে এটা একটু নিজের একটু চিন্তা করো 1 মিনিটের জন্য।
আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। জি স্যার। আমাকে একজন একটু বলো যে ইলেকট্রিসিটির অ্যাডভান্টেজ গুলা কি কি, বা ইলেকট্রিসিটির উপকারিতা গুলা কি কি? স্যার আমরা জানি স্যার ফিজিক্সের সূত্রপাত হয়েছে চাকা আবিষ্কারের মাধ্যমে, মানে আধুনিক বিজ্ঞানের সূত্রপাত চাকা আবিষ্কারের মাধ্যমে। কিন্তু আমরা যে মডার্ন সায়েন্সের যুগে আছি, মডার্ন সায়েন্সের প্রতিটা আমরা যে যে সকল মেশিন ইউজ করতেছি, ডিজিটাল মেশিন হোক, বেশিরভাগ মেশিনে আমাদের স্যার ইলেকট্রিসিটির মাধ্যমে চলতেছে। যেমন আমরা মোবাইল বলি, ঘড়ি বলি, যেটাই বলি না কেন, আমরা ফ্যান চালাই, সবকিছু পিছনে স্যার ইলেকট্রিসিটি আছে। আর যদি ইলেকট্রিসিটি স্যার না থাকে স্যার, তাহলে মডার্ন সায়েন্সকে চিন্তা করা যাবে না স্যার। স্যার একটু অ্যাড করি, সেটা হচ্ছে স্যার যে কোনো মেশিনারিজ স্টার্টের ক্ষেত্রেই কিন্তু স্যার আপনার ইলেকট্রিসিটি লাগে। বড় বড় মনে করেন যে সবার প্রথম যে স্পার্কটা তৈরি হয় ইঞ্জিনের ভিতর, ওইটাও কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমেই তৈরি হয়। এই জন্য যে কোনো গাড়িতে আপনার ব্যাটারি একটা লাগবেই। সুতরাং আচ্ছা। ইলেকট্রিসিটি ছাড়া মনে করেন যে সবকিছু হবে। যেমন স্যাটেলাইট সম্পূর্ণ ইলেকট্রিসিটির উপরে মনে করেন স্যার ডিপেন্ড করে। আর যেহেতু স্যাটেলাইট যদি না থাকতো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। তারপর আচ্ছা, স্যার হচ্ছে স্যার ইলেকট্রিক ইলেকট্রিসিটিকে যদি বলি তাহলে হচ্ছে ইলেকট্রিসিটি এরকম একটা জিনিস যেটা হচ্ছে আমরা যে কোনো এনার্জিকে এটা কনভার্ট করতে পারি। আর প্লাস হচ্ছে আমরা যে কোনো এনার্জি থেকেও প্রায় ইলেকট্রিসিটি পেতে পারি, মানে জেনারেট করতে পারি। okay. ইলেকট্রিসিটি এরকম একটা জিনিস যে অনেক টাইপের বিভিন্ন টাইপের এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, প্লাস হচ্ছে ইলেকট্রিসিটিকে আমরা বিভিন্ন টাইপের এনার্জিতে কনভার্টও করতে পারি। যেমন হচ্ছে ইলেকট্রিক তাপ শক্তি, গতি শক্তি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকটা বেসিক ইলেকট্রিসিটি হ্যাঁ বলো। স্যার ইলেকট্রিসিটি স্যার প্রথম সুবিধাটা হলো স্যার আজকে যদি ইলেকট্রিসিটি না থাকতো তাহলে যে কমিউনিকেশনটা হইতো না, যে কোনো নেটওয়ার্ক থাকতো না, আর তো মোবাইল তো জন্ম হইতো না, আর কোনো কারেন্টের কোনো মানে কোনো ই হইতো না, আলোয় পৃথিবী অন্ধকার থাকতো। এটাই স্যার প্রথম সুবিধা আর কি ইলেকট্রিসিটি, যেটার কারণে আমরা আজকে এই এত মানে প্রোগ্রামিং তো পরে, আগে তো ফোন, আগে তো হার্ডওয়্যার, এই কারণে স্যার আগে মানে কমিউনিকেশন সেটা, তারপরে প্রোগ্রামিং, এই যে সবকিছুর বদলতে স্যার মানে মূলে রয়েছে স্যার ইলেকট্রিসিটি। এই কারণে স্যার এটা আমরা মানে কখনো আর কি করতে পারবো না যে ইলেকট্রিসিটির অবদানটা কতটুকু আমাদের জীবনে অপরিহার্য। আচ্ছা আচ্ছা, তোমাদের এখন একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করি। তোমাদের ডিপার্টমেন্টের নামের মধ্যে আছে দুইটা শব্দ, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তাই না? জি স্যার। তো আমাকে এখন একটু তোমরা বলবা যে ইলেকট্রিক্যাল ডিভাইস আর ইলেকট্রনিক ডিভাইস এগুলার বেসিক পার্থক্যটা কি, বা ইলেকট্রনিক স্যার আমি বলি, আর ইলেকট্রিক্যাল এটা বেসিক পার্থক্য স্যার কি? ইলেকট্রনিক্স আমি বলতে বলি স্যার ইলেকট্রিক্যাল স্যার বলতে সম্পূর্ণটা স্যার এসি মানে অল্টারনেটিং কারেন্টকে বোঝানো হয়, যেটা স্যার মানে সাইন ওয়েভ বা কজ ওয়েভের মাধ্যমে মানে অল্টারনেট করতে থাকে। অথবা এসি মানে যে জেনারেশন, জাস্ট পাওয়ার, যে জেনারেশন, সেটাকে বোঝানো হয় এসি। আর ইলেকট্রনিক দিয়ে স্যার যত কন্ট্রোলিং সিস্টেম আছে, যে সুইচিং সিস্টেম, যত ডিভাইস আছে, যেমন কোন একটা প্রজেক্টের বা কোন একটা স্যাটেলাইট এই জন্য কন্ট্রোলিং সিস্টেম, সেটা স্যার সম্পূর্ণটা ইলেকট্রনিক। এবং কমিউনিকেশনে যত মানে আছে ইকুইপমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণ স্যার ইলেকট্রনিক বেস দেখি। এটাই আচ্ছা, স্যার ঠিক মানে আছে। ইলেকট্রিক্যাল এন্ড হ্যাঁ, ইলেকট্রনিক। তোমার কথাটা বুঝতে পারছি আমি। এরপরে আরেকজন বলতে যাচ্ছিলাম। স্যার আমি বলতে চাচ্ছি স্যার হ্যাঁ হ্যাঁ, জেমস বলো। আমার কাছে মনে হয় ইলেকট্রনিক ইলেকট্রনিক বলতে বোঝাচ্ছি আমাদের বিভিন্ন পার্টিকেল স্যার, যেগুলো আমরা ডিজিটালি ইউজ করি। আর স্যার ইলেকট্রিক কাজ করে। আচ্ছা, ঠিক আছে জেমস। আর আর কে বলতে যাচ্ছিলাম? স্যার আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো। আমরা এসি অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি ডাইরেক্ট কারেন্ট এই দুটোর ভিতরে মেইন পার্থক্য যেটা, না না, ওইটা না, আমি বলতে চাচ্ছি যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের পার্থক্য। সরি স্যার ইলেকট্রিক্যাল হচ্ছে স্যার সম্পূর্ণ পরিবাহী নিয়ে কাজ করে, পরিবাহী। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ। ইলেকট্রনিক্স হচ্ছে অর্ধপরিবাহী, অর্থাৎ সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মানিয়াম, এই ধরনের বিষয়গুলি। ওকে, কেউ এর সাথে অ্যাড করবা? জি স্যার। স্যার ওটা যে মানে ও যে বলছে যে ইলেকট্রিক্যাল যে পরিবাহী মানে কন্ডাক্টর, সেটা ঠিক আছে। আর মানে ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর ঠিক আছে, মানে সব মূলে স্যার ওই মানে ভাঙলে আস্তে আস্তে স্যার এটাই হয় যে ইলেকট্রিক্যাল যে মানে পরিবাহী, এবং আমি যে বলছি যে পাওয়ার মানে যেটা এই জেনারেশন,
এটাই স্যার মেইন ইলেকট্রিক্যালের যে মেইন মানে আচ্ছা থিম আচ্ছা আচ্ছা ওইটাই আচ্ছা স্যার আচ্ছা একটু, হ্যাঁ হ্যাঁ। তো ইলেকট্রনিক কন্ট্রোলিং সিস্টেম। আচ্ছা, তো মেইন যে ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি ওই মোহাম্মদুল্লাহ ও কিন্তু বলছে, মানে যখন তুমি আহ, তুমি মেহেদি যেটা বলতেছিলা, তুমি হচ্ছে অ্যাপ্লাইড ব্যাপারটা বলতেছিলা, বাট তুমি যদি জি থিওরিতে স্যার, আমি আসো, স্যার মানে প্র্যাকটিক্যাল আর হ্যাঁ কি প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে বলছিলে, বাট যদি তুমি যখন যদি এটা মেইন একেবারে ফান্ডামেন্টাল জিনিসটাতে চলে আসো, তখন আসলে ব্যাপারটা এরকম যে ইলেকট্রিক্যাল ডিভাইস মানে হচ্ছে সেখানে আমরা পরিবাহী নিয়ে কাজ করব। সেখানে অ্যাকচুয়ালি নর্মালি শুধুমাত্র ইলেকট্রনের ফ্লো নিয়ে আসলে কথাবার্তা বলা হয়। আর যখন আমি ইসের কথা চিন্তা করব, ইলেকট্রনিক চিন্তা করব, তখন অ্যাকচুয়ালি আমাদের সেমিকন্ডাক্টরের ব্যাপার চলে আসবে। যেমন আমাদের বাসার ফ্যান বা আমাদের বাসার আয়রন, যেটা থেকে আমরা কাপড় আয়রন করি, বিশেষ করে লন্ড্রিতে যেগুলো ইউজ করা হয়, এগুলা নর্মালি আসলে আহ, মোটামুটি পিওর, পুরাটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, যে এখানে আসলে পরিবাহী ইউজ করা হয়েছে। জি স্যার, আর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। আর ইলেকট্রনিক ডিভাইস যেমন আমাদের ফোন, ল্যাপটপ, এগুলো আসলে ইলেকট্রনিক প্লাস ইলেকট্রিক্যাল দুটোই কম্বিনেশন, বাট মেইনলি এগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, কারণ এখানে প্রচুর পরিমাণ সেমিকন্ডাক্টর চিপ বা সেমিকন্ডাক্টর এসব ইউজ ব্যবহার করা করা হয়। হয়। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমার বিশ্বাস যে সবার মধ্যেই যেন ক্লিয়ার থাকে, ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যালের মধ্যে আসলে বেসিক ডিফারেন্স যদি কেউ জিজ্ঞেস করে, তখন তোমরা এখান থেকে শুরু করবা, পরে প্র্যাকটিক্যালটা পড়বা। আচ্ছা ঠিক আছে, তো তারপর আমি হচ্ছে ইসে যাই। আমরা আসলে চার্জ নিয়ে পড়তেছিলাম। চার্জ হচ্ছে যে বললাম যেটা, যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ এলিমেন্টারি পার্টিকেল, যেগুলো হচ্ছে ম্যাটার তৈরি করে। এবং এই চার্জের বৈশিষ্ট্য এরকম যে এরা হচ্ছে একটা একটার উপর ফোর্স অ্যাপ্লাই করে, আমরা সেটা জানি। এবং চার্জ নর্মালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভটা ক্যারি করে হচ্ছে প্রোটন, আর নেগেটিভটা ক্যারি করে হচ্ছে ইলেকট্রন। এবং আমরা আমরা জানি যে পজিটিভলি চার্জ এগুলা যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা একটাকে বিকর্ষণ করে। আবার নেগেটিভ চার্জ যদি আমরা পাশাপাশি রাখি, তারাও একটা একটাকে বিকর্ষণ করে। কিন্তু যদি আমরা এরকম করি যে একটা পজিটিভ রাখি আর একটা নেগেটিভ রাখি, তখন একটা একটাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তো একটা পজিটিভলি চার্জ মানে হচ্ছে সেখানে কি, সেখানে হচ্ছে পজিটিভলি চার্জ মানে সেখানে হচ্ছে একটা ইলেকট্রন কম আছে বা একটা প্রোটন বেশি আছে। মানে নর্মালি যে কোনো একটা পার্টিকেল কেমন হয়, নিউট্রাল হয়। পজিটিভ চার্জ মানে ইলেকট্রন আর প্রোটন সমান হয় আর নিউট্রন থাকে। আর পজিটিভ চার্জ যদি হয় সেটার মধ্যে, তখন কি হয় যে একটা প্রোটন বেশি, তার মানে একটা ইলেকট্রন কম। আবার নেগেটিভ চার্জ মানে কি, সেখানে একটা ইলেকট্রন বেশি, একটা প্রোটন কম। আচ্ছা, নর্মালি চার্জের ইউনিটকে আমরা জানি হচ্ছে কুলম্ব হিসেবে, যে এসআই একক হচ্ছে চার্জের কুলম্ব। বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে এটা একক দেওয়া হয়েছে। এখন তোমরা আমাকে কেউ একজন একটু বলতে পারবা যে এই যে ইলেকট্রনকে আমরা পজিটিভ চার্জ বললাম, নেগেটিভ চার্জ বললাম, আর প্রোটনকে পজিটিভ চার্জ বললাম, আর বলতেছি যে ওরা নাকি ক্যারি করে। তো এই ক্যারি করে জিনিসটা কেমনে বুঝলাম আমরা? স্যার আসলে পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই। ওকে, স্যার আমি বলতে চাই, ক্যারি করে বুঝলাম না, মানে কি আচ্ছা ক্যারি আচ্ছা, করে? ওই পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, এটা বলছিলা কে? স্যার আমি। স্যার আচ্ছা, আমি মিনহাস। বলতে চাইছি। হ্যাঁ মিনহাস, তো একটু বলো তো পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, তারপরে ব্যাপারটা আসলো কিভাবে? স্যার এটা হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে সুবিধার জন্য বিজ্ঞানীরা ধরে নিছে। হ্যাঁ আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই। আমরা যে কিন্তু ইলেকট্রনকে পজিটিভ ধরেও করতে পারতাম, কিন্তু বিজ্ঞানীরা যেটা ধরে নিছে ওইটা ধরে আমাদের করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি এই জিনিসটাই, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে নেগেটিভ প্রপার্টি আছে, মানে অপোজিট প্রপার্টি আছে। একটাকে আমরা পজিটিভ ধরে নিছি, একটাকে নেগেটিভ ধরে নিছি। ঠিক আছে, জি স্যার, ওকে প্রোটন ভেরি আর ইলেকট্রনের কিন্তু চার্জ কিন্তু সেম স্যার, মানে শুধু হ্যাঁ, নেগেটিভ চার্জ সাইনটা শুধু। সাইনটা ডিফারেন্ট। ওকে, থ্যাংক ইউ। তোমরা তো অনেক কিছুই জানো, ঠিক আছে, আমার অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা, তো এখন যদি তোমাদের কেউ বলে যে এই যে কুলম্ব, চার্জের একক কুলম্ব, কুলম্বের যদি কোনো সংজ্ঞা চাই, সংজ্ঞা কিভাবে দিবা? বা যদি কেউ বলে যে 1 কুলম্বের একটা সংজ্ঞা দেওয়ার জন্য? স্যার কোন পরিবাহীর ভিতর দিয়ে যদি স্যার 1 সেকেন্ডে যদি স্যার মানে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারি তাকে 1 কুলম্ব। হ্যাঁ, স্যার ওকে। এক সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। স্যার এখানে স্যার ওভাবে না বলে এভাবে বলে দেয়। হ্যাঁ হ্যাঁ বলো। কতটুকু?
আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এই টাইপের যখন কোনো সংজ্ঞা চাবে, আচ্ছা তোমাদের কারো মানে একটু ঝামেলা করতেছে। আচ্ছা এই টাইপের যখন কোনো সংজ্ঞা চাবে তখন যেটা করবা, ওই রিলেটেড একটা ইকুয়েশন লিখে ফেলবা, q ইজ ইকুয়াল টু it। এখান থেকে 1 কুলম্বের সংজ্ঞা দেওয়া যাবে কিভাবে? এই কিউ মানে হচ্ছে চার্জ, তাহলে এটাকে আমরা ধরে নিলাম যে এটা সংজ্ঞা দিতে হবে। এই পাশে টি কে তুমি 1 ধরে নাও, 1, তাহলে টি এর একক হচ্ছে সেকেন্ড। তো ব্যাপারটা কি যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে যে পরিমাণ চার্জ সঞ্চিত হবে সেটা হচ্ছে 1 কুলম্ব। আর যদি মনে হয় যে 1 কুলম্ব না শুধু কুলম্বের সংজ্ঞা চাইছে, তখন তোমরা বলবা যে কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটাই হচ্ছে কুলম্ব। ঠিক আছে? তো 1 অ্যাম্পিয়ার বলতে কতটুকু কারেন্ট সেটা বুঝবো কিভাবে? আচ্ছা এখন 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা যদি আবার দিতে যাও সেক্ষেত্রে আবার আরেকটা ইকুয়েশনে চলে যেতে হবে, গিয়ে সেখান থেকে আবার 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে? তো এগুলাতে আসলে একটা একটা কনসিকোয়েন্সে মানে আসছে। তো মানে তুমি যখন ওইভাবে চিন্তা করলে আবার 1 সেকেন্ডের সংজ্ঞাও দিতে হবে। ঠিক আছে? তো মানে শুরুতে 1 সেকেন্ড বা 1 অ্যাম্পিয়ার বা হচ্ছে মানে কিছু মৌলিক রাশি আছে না? জি স্যার। কয়টা মৌলিক রাশি আছে? 8টা। 8টা না? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এরকম আছে। ঠিক আছে? 7টা 8টা আছে। 7টা আছে স্যার। 7টা, হ্যাঁ। 7টা মৌলিক রাশির এককগুলা বা 7টা মৌলিক রাশির ইউনিট পরিমাণগুলা ওগুলা আসলে ধরে নেওয়া হয়েছে সুবিধার্থে। ঠিক আছে? যে 1 মিটারকে ধরে নেওয়া হয়েছে একটা নির্দিষ্ট পরিমাণ, স্যার 1 কেজি, হ্যাঁ 1 কেজি কে ধরে নেওয়া হয়েছে। তারপরে সময়কে ধরা হয়েছে যে লাইটের ভেলোসিটির এত ভাগে মিটারে এটা স্যার ফ্রান্সের মিউজিয়ামে আছে স্যার 1 মিটারের আসলে 1 মিটার আছে আর কি, এটা নিয়ে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। লাইটের ভেলোসিটিকে ধরা হয়েছে একটা নির্দিষ্ট মানে মানে একটা লাইটের ভেলোসিটির 3 × 10⁸ ভাগের 1 ভাগ যেটা হবে সেটা হবে 1 সেকেন্ড। তো এরকম করে এগুলো ধরে নেওয়া হয়েছে। তো 1 অ্যাম্পিয়ারটা ওইভাবে ধরে নেওয়া হয়েছিল। ঠিক আছে? তো সেইভাবে থেকে 1 কুলম্বের সংজ্ঞাটা চলে আসে। তো আমি চাইবো যে তোমরা যদি এইরকম সংজ্ঞা আসে যেগুলো হচ্ছে তোমরা একটা ইকুয়েশন থেকে লিখতে পারবা, সেগুলো মুখস্থ না করে এরকম ইকুয়েশন থেকে লিখবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তাইলে আমরা কি পাইলাম? 1 coulomb is defined as the amount of charge that flows through a cross section of a wire in 1 second if there is a steady current of 1 ampere in this wire। যদি ওই ওয়্যারের মধ্যে স্টেডি কারেন্ট থাকে 1 অ্যাম্পিয়ার পরিমাণ, তাহলে ওই ওয়্যারের ক্রস সেকশন বরাবর 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো করবে সেটাই হচ্ছে 1 কুলম্ব। তো 1 কুলম্বের জায়গায় যদি 5 কুলম্ব দেয়া থাকে তখন কি হবে? তো এখানে 5 সেকেন্ডে স্যার 5 সেকেন্ড হয়ে যাবে, 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ দ্যাটস ইট, মানে খুবই ইজি ব্যাপারগুলো। তো আমার বিশ্বাস সেটা তোমরা পারবা। এবং কুলম্বের একক হচ্ছে কুলম্বকে প্রকাশ করা হয় সি দ্বারা। ওকে, তো এরপরে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ করে আজকের জন্য আমরা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং এই জিনিসটা আমাদের জানা দরকার সবারই। বাংলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। জিনিসটা কি? ধরো আমি তোমাদের কারো কাছ থেকে টাকা চাইলাম, তো টাকাটা আমি কত টাকা চাইতে পারি? 500, 100, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। কিন্তু কারো কাছে যদি আমি চাই বসি যে আচ্ছা আমাকে 50 টাকা 30 পয়সা দাও, তোমরা দিতে পারবা? না স্যার। এখন এই মোমেন্টে দেওয়া সম্ভব না। মানে বাংলাদেশের এই অবস্থায় এখন আর 30 পয়সা দেওয়া সম্ভব না। এক সময় ছিল দেওয়া যেত, তো সেটা ডিফারেন্ট কেস। এই মোমেন্টে কিন্তু আমরা সেটা দিতে পারতেছি না। মানে আমাদের টাকা ট্রান্সফারে এখন এই পয়সা জিনিসটা আর আসবে না বা আসা কোনোভাবেই সম্ভব না। তো এই চার্জগুলো যখন ট্রান্সফার হয় তখন যে কোনো পরিমাণ চার্জ আসলে ট্রান্সফার হতে পারে না। মানে আমি যখন দুইটা বডিকে ঘষি, রাব করি, তখন কি হয়? একটা থেকে আরেকটা ইলেকট্রনে ট্রান্সফার হয়। এবং যখন ইলেকট্রনে ট্রান্সফার হয় তখন আমরা বলি তারা ইলেকট্রিফাইড হয়েছে। তো একটা থেকে আরেকটা যখন ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফারটা কত পরিমাণ হচ্ছে সেই জিনিসটা আমাদের জানা দরকার। এই যেখানে যেমন কিউটা হচ্ছে চার্জ, মানে কি পরিমাণ চার্জ ট্রান্সফার হচ্ছে সেটা আমাদের, সেই জিনিসটাই হচ্ছে আধানের কোয়ান্টাম, মানে কি পরিমাণ চার্জ ট্রান্সফার হতে পারে।
তো আমরা বলতেছি কিউ ইজ ইকুয়াল টু এনি পরিমাণ চার্জ ট্রান্সফার হতে পারে, যেখানে ই হচ্ছে কি, ই হচ্ছে যে কোনো একটা চার্জের ইউনিট চার্জ, ই হচ্ছে একটা ইউনিট চার্জ, সেটা ইলেকট্রনের চার্জ হতে পারে, প্রোটনের চার্জ হতে পারে, মানে এলিমেন্টারি ইউনিট অফ চার্জ, সেটা হচ্ছে ই। আর এন হচ্ছে কি, এন হচ্ছে 0 হতে পারে, +1 -1 +2 -2, মানে যে কোনো ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এখানে কোনো ই হতে পারবে না, মানে দশমিক হতে পারবে না, ফ্র্যাকশন ফ্লোটিং হতে পারবে না, হ্যাঁ কোনো ধরনের ফ্র্যাকশন হতে পারবে না। তো ই এর মান আমরা জানি 1.6 × 10⁻19, তো এটা হিসাবে সুবিধার্থে আমরা এটাকে ই ধরে নেই। তার মানে ট্রান্সফার হতে পারে কিভাবে, 1e 2e 3e 5e 100e 1 লাখ ই এরকম হতে পারবে, বা আবার -1 লাখ ই -5e -6e এরকম হতে পারবে, বা 0ও হতে পারবে। কিন্তু কোনোভাবেই এই জিনিসটা এরকম হইতে পারবে না যে 2.35 ই পরিমাণ চার্জ ট্রান্সফার হয়েছে বা 3.57 পরিমাণ চার্জ ট্রান্সফার হয়েছে, এটা কখনো হতে পারবে না, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরকম হতে পারবে, 10ই হতে পারবে, -5ই হতে পারবে, এগুলো কোনো সমস্যা না, কিন্তু মাইনাস প্লাস কোনো সমস্যা না, কিন্তু ফ্র্যাকশন হইতে পারবে না কোনোভাবেই। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। ধরো তুমি একটা ম্যাথ করতেছো, ম্যাথের মধ্যে কোনো একটা স্যার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের পরিমাণ বলে দিছে, সেটা কেমন যে 9.5 × 10⁻37, তো তুমি সেটাকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে যদি দেখো যে তুমি একটা দশমিক পেয়ে গেছো, তাহলে স্যারকে বলবা যে স্যার আপনি যে ম্যাথ দিচ্ছেন সেই ম্যাথে ভুল আছে, মানে আপনি যে পরিমাণ চার্জ ট্রান্সফারের কথা বলছেন এই চার্জ কখনোই ট্রান্সফার হতে পারবে না। এবং তোমরা তোমাদের যে কোনো ম্যাথ বা যে কোনো জায়গায় চার্জ ট্রান্সফারের পরিমাণ যে অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেই অ্যামাউন্টকে ইলেকট্রন বা প্রোটনের চার্জ দিয়ে ভাগ করে দেখবা যে কোনো না কোনো একটা ইন্টিজার নাম্বার চলে আসতেছে, ঠিক আছে? মানে কোনো ধরনের ফ্র্যাকশন আসবে না, যদি আসে তাহলে বুঝতে হবে যে যে লিখছেন উনি হচ্ছে আসলে খেয়াল করেন নাই, বা হচ্ছে মানে কোনো কারণে ভুল হয়েছে। ইয়েস, তো এই কনসেপ্টটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টাম। যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যখন চার্জ ট্রান্সফার হবে, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এনি হিসেবে ট্রান্সফার হবে, মানে একটা পূর্ণ সংখ্যার ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে ট্রান্সফার হবে, অন্য কোনোভাবে এই জিনিসটা ট্রান্সফার হইতে পারবে না। তো এই জিনিসটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা চার্জের কোয়ান্টাম। ক্লিয়ার কনসেপ্ট? পরিবারের মধ্যে দিয়ে হয় নাকি কিভাবে হয়? বুঝি নাই তোমার কোশ্চেনটা। বুঝলেন কি পরিবারের মধ্যে দিয়ে হয়, মানে চার্জের ট্রান্সমিট হয়, চার্জের ট্রান্সফারটা? হ্যাঁ চার্জ কি ট্রান্সমিট হয় মানে পরিবারের মধ্যে দিয়ে নাকি মানে শূন্য মানে ভ্যাকুয়াম জায়গায়? এখন তুমি এটা ডিপেন্ড করে, মানে তুমি বিভিন্ন ভাবে চার্জকে বিভিন্ন ভাবে ট্রান্সফার করতে পারো, পরিবাহীর মধ্যে দিয়ে করতে পারো, দুইটা বস্তুকে রাব করে করতে পারো, তারপরে আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে যেভাবে হচ্ছে বিভিন্ন ভাবে তুমি চার্জ ট্রান্সফার করতে পারো। ম্যাগনিটিউড বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি, এখানে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা নরমাল চার্জের পরিবহন বলতে যেটা বোঝাই, এটা হচ্ছে আমরা আবেশের মাধ্যমে বা কন্ডাকশনের মাধ্যমে নরমালি বোঝাই। জি জি। আচ্ছা, একটা কথা আছে যে দ্য ম্যাগনিটিউড অফ চার্জ, ম্যাগনিটিউডটা কি স্যার? ম্যাগনিটিউড মানে হচ্ছে মান কত, মান? হ্যাঁ হ্যাঁ, ভ্যালু, হ্যাঁ ভ্যালু। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট দিন আমরা হচ্ছে কুলম্বস ল থেকে শুরু করব ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।